তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস বা দুটো চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব। প্রথমে আমরা পড়বো হচ্ছে যে আমরা ক্লে মিনারোলজি এবং ওখান থেকে কয়েকটা জিনিস আমাদের ছাড়া পড়ে গেছিল, সেইটা আমরা আজকে একটু প্রথমে শেষ করে নেব এবং তারপরে আমরা সয়েল ক্লাসিফিকেশন শুরু করব এবং চেষ্টা করবো সয়েল ক্লাসিফিকেশন আজকে শেষ করে দেওয়ার। এইটা যদি করা হয়ে যায় তাহলে এদিককার মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাই চলো কথা না বাড়িয়ে একদম পুরো ক্লাসে চলে যায়। তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে যে ক্লে মিনারোলজি। ক্লে থেকে আমাদের কতগুলো জিনিস একটু জানতে হবে, কারণ এখান থেকে অনেক সময় ছোট ছোট কয়েকটি প্রশ্ন এই এক্সামে চলে আসতে পারে, ঠিক আছে? বা এই জিনিসগুলো আমরা সাধারণত পড়িও না ক্লাসে। আচ্ছা, ক্লে নিয়ে আমরা আগের দিন পড়েছিলাম যে আমাদের সয়েলের স্ট্রাকচার কিরকম হয়, ডিসপার্স স্ট্রাকচার, হানিকম স্ট্রাকচার, ঠিক আছে? তো আর একটা জিনিস এখানে জানতে হবে যে ক্লে মূলত মানে ক্লে যে থাকে, ক্লের মধ্যে মিনারেলস কিন্তু পাওয়া যায় খুব বেশি করে। সে ক্লের মিনারেলস গুলোকে আমরা মূলত 4টে গ্রুপে ভাগ করেছি, ঠিক আছে? এই গ্রুপগুলোর নাম, তার মধ্যে 3টে গ্রুপের নাম কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। অনেক সময় হয় কি এই 3টে গ্রুপের নাম থেকে আমাদের কাছে প্রশ্ন চলে আসে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি যে ক্লে যে মিনারেল দিয়ে তৈরি হয় সেই মিনারেল গুলোকে 4টে গ্রুপে ভাগ করা যায় এবং 4টে গ্রুপের মধ্যে আমরা কটা গ্রুপ মনে রাখবো? অনলি 3টে গ্রুপের নাম মনে রাখবো। তো চলো 3টে গ্রুপের নাম কি কি? 3টে মিনারেল গ্রুপের নাম প্রথমে চলে আসে হচ্ছে মন্টমোরিলোনাইট। মানে অদ্ভুত টাইপের নামটা, একটু মনে রাখতে অসুবিধা হয়, সেই জন্য আমি এরকম ভেঙে ভেঙে মনে রাখি, মন্টমোরিলোনাইট, ঠিক আছে? আর দ্য সেকেন্ড থিং ইজ, সেকেন্ড হচ্ছে কি ইলাইট, ILLIT, ইলাইট। আর একটা যে গ্রুপ বললাম, যে 3টে গ্রুপ মনে রাখতে হবে, আর একটা হচ্ছে কি ক্যাওলিনাইট। এই 3টে যে মেন গ্রুপ, এর সাথে আরেকটা গ্রুপ ওই গ্রুপটা মনে রাখা দরকার নেই। এই 3টে হচ্ছে মেন গ্রুপ, যে 3টে মেন গ্রুপ অফ মিনারেল ক্লের মধ্যে সাধারণত প্রেজেন্ট থাকে, এবং বা এই 3টে মিনারেলের গ্রুপের নাম কিন্তু আমাদেরকে জানতে হবে। এবার এখান থেকে খুব ছোট্ট দু একটা জিনিস জানতে হবে, সেটা কি যে এই মিনারেল গুলো কি বেসিক্যালি কি, বা মিনারেল গুলোর জন্য ক্লেতে কি চেঞ্জেস আছে। ওকে, তো মনে রাখবে যে এই মিনারেল গুলো বেসিক্যালি বা মিনারেলের সজ্জাক্রম অনুযায়ী ক্লের পরিবর্তন হয়। ব্যাপারটা ঠিক কিরকম করে হয় বলতে, এরকম ধরো ক্লের পার্টিকেল গুলো আছে, ঠিক আছে? জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য বলছি, ঠিক আছে? এবারে ক্লে পার্টিকেল গুলোর মধ্যে এই মাঝখানে যে জায়গাগুলো থাকে, সেখানে কি হয়, অনেক ধরনের আয়ন থাকে। ধরো পটাশিয়াম আয়ন থাকলো বা বিভিন্ন ধরনের আয়ন থাকে, ঠিক আছে? এরা আয়ন থাকে এবং জল থাকে, ঠিক আছে? বিভিন্ন রকম জিনিস থাকে। তো এর মাঝখানে যে ফ্লুইডিটি, এই ফ্লুইডিটির ওপর দাঁড়িয়ে বা এই 3টে মিনারেলের এই ভেতরকার যে ফ্লুইডিটি, তার পরিবর্তন হয়। মানে 3টের ক্ষেত্রে 3 রকম হয়, তার বেসিসে তাদের ধর্মেরও পরিবর্তন হয়, ঠিক আছে? ধর্মেরও পরিবর্তন হয়। এবার বলি, এই যে মন্টমোরিলোনাইট, এই সজ্জাক্রমেই তোমরা মনে রাখো বা এইভাবে ছবি করেই মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ঠিক আছে? প্রথমে মন্টমোরিলোনাইট, তারপর ইলাইট, তারপর ক্যাওলিনাইট। তো এই যে মিনারেলটা যদি প্রথমে থাকে, মানে মন্টমোরিলোনাইট যদি মিনারেলটা তোমাদের কোনো ক্লের মধ্যে থাকে, তাহলে সেটা কিন্তু বেশি ক্লের প্রপার্টি সবচেয়ে বেশি দেখায়। ক্লের প্রপার্টি সবচেয়ে বেশি দেখায় মানে কি সেটা বেশি সোয়েলিং হবে। আমরা পড়েছি যে ক্লে বলতে কি, যার বেশি সোয়েলিং হবে, অর্থাৎ জল দিলে বেশি ফুলে যাবে, আবার জল যদি কমিয়ে নাও তাহলে বেশি সুইং করে, অর্থাৎ এর প্লাস্টিসিটিও অনেক বেশি হয়। আমরা পড়েছি যে প্লাস্টিক লিমিট ক্লের ক্ষেত্রে অনেক বেশি হয়, ক্লিয়ার? তো ফলে মন্টমোরিলোনাইট হচ্ছে এমন একটা মিনারেল, যে মিনারেলটা যদি ক্লের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে তার মধ্যে ক্লেই যে প্রপার্টি যেগুলো বললাম, সোয়েলিং, সিঙ্কেজ বেশি হবে, ঠিক আছে? এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেশি হয়। তাহলে বুঝতে পারছো মন্টমোরিলোনাইট কোন টাইপ অফ ক্লের ক্ষেত্রে বেশি পরিবর্তন মানে থাকবে। মানে যেহেতু তোমাকে ধর্মটা বলে দিলাম, তাহলে তুমি নিজেই বলতে পারবে ইয়েস, ঠিক বলেছো, ব্ল্যাক কটন সয়েল। কোথায়? ব্ল্যাক কটন সয়েল। ব্ল্যাক কটন সয়েল বা ফ্যাট ক্লে, এগুলোর ক্ষেত্রে কিন্তু মন্টমোরিলোনাইট মিনারেলটা বেশি থাকবে। কেন মিনারেলটা বেশি থাকবে? কারণ আমি শুরুতেই বললাম যে এটা কিন্তু এমন একটা মিনারেল যেটা ক্লেতে থেকে ক্লেই প্রপার্টি বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে? আর ক্যাওলিনাইটটা কি? ক্যাওলিনাইটটা হচ্ছে যে এই প্লাস্টিসিটি ব্যাপারটা ওরকম থাকবে না,
ঠিক আছে, বা সয়েলগুলোর মধ্যে এই যে ফ্লুইডিটি কণাগুলোর মধ্যে, যার জন্য প্লাস্টিসিটি বেসিক্যালি আসে, সেই ব্যাপারটা বেশি না। তো এটা হচ্ছে বলতে পারো একটু শক্ত ক্লে, এটা হচ্ছে মোর নরম ক্লে, এটা হচ্ছে মোর শক্ত ক্লে, আর এটা হচ্ছে তার মাঝামাঝি ক্লে। ফলে এইভাবে যদি মনে রাখো তাহলে মনে রাখতে তোমাদের সুবিধা। এটা হচ্ছে মোর সফট ক্লে, দিস ইজ মোর হার্ড ক্লে। তাহলে এই ক্লের কি ধরনের উদাহরণ হতে পারে একটু মাথায় করো। ইয়েস, হতে পারে হচ্ছে চাইনা ক্লে। চাইনা ক্লে, ঠিক আছে, মানে যেগুলো দিয়ে ধরো আমাদের চাইনা ক্লে দিয়ে আমার যেমন কাপ তৈরি হয়, যে চা খাই সাধারণত কাপ প্লেট, ওগুলো চাইনা ক্লে দিয়ে তৈরি হয়। সো সেটা হচ্ছে ক্যালোনাইট গ্রুপের পরিচয়। তাহলে তিনটে মেনলি গ্রুপ আমাদেরকে মনে রাখতে হবে। সেই তিনটে গ্রুপের মধ্যে মনপোনারাইট গ্রুপ আছে, যেটা সবচেয়ে আমরা ক্লেই প্রপার্টি বলতে সেটা বলছি, বা সফট ক্লে হলে যা হয় সেটা ব্ল্যাক কটন সয়েল বলো বা ফ্যাট ক্লে বলো, সেটা মনপোনারাইট মিনারেলের জন্য হয়। ক্যালোনাইট হচ্ছে খুব হার্ড ক্লে, সেটা হচ্ছে চাইনা ক্লে, ক্লিয়ার। আর ইলাইট হচ্ছে মাঝামাঝি। তাহলে এটা মাথায় রাখবে, ঠিক আছে, এইটা মাথায় রাখাটা খুব দরকার, মানে এখান থেকে যদি একটা প্রশ্ন চলে আসে তোমরা যাতে মিস না করো। এবার ক্লের মিনারোলজি বা ক্লের জায়গা থেকে আর দু একটা জিনিস আমাদের পড়া হয়নি, বাট সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং আসেও, সেটা আমরা একটু প্রথমে জেনে নেব। কতগুলো টার্মিনোলজি, তার মধ্যে প্রথম টার্মিনোলজি যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ ক্লে। অ্যাক্টিভিটি অফ ক্লে। এবার প্রশ্ন, আমি এটা কি ডিরাইভেশন হয় সেটা তো তোমরা বইতে আছেই, তোমরা জানো, পড়েছো, এতদিন ধরে পড়েছো, মুখস্থও করেছো, বাট আমরা আজকে জানবো কি। এবার আমি তোমাদেরকে বারবার করে একটা কথা বলি, যে কোনো জিনিসকে মনে রাখার জন্য যেগুলো টার্মিনোলজি বুঝতে পারছো না, সব সময় না এই টার্মটার প্রতি বা এর বাংলা মানেটা করবার প্রতি মাথায় ঢোকাবে। এর যদি বাংলা মানেটা তুমি ঠিক করে নিতে পারো না, তাহলে তোমার এটাকে আর আলাদা করে মনে রাখার দরকার পড়বে না, এটা অটোমেটিক্যালি মনে হবে। এবার যে অ্যাক্টিভিটি অফ ক্লে, মানে ক্লে হিসেবে একটা জিনিস বা একটা মাটি ক্লে হিসেবে তার কতটা অ্যাক্টিভিটি দেখাবে, তার একটা পরিমাপ অ্যাক্টিভিটি অফ ক্লে। বোঝা গেছে যে একটা মাটি ক্লে হিসেবে তার কতটা অ্যাক্টিভিটি দেবে। মানে ধরো আমি একটা কথা বলি, ধরো একটা ক্রিকেট টিম আছে, এবার তার মধ্যে একজন ছেলে আছে যে দারুণ খেলে, দারুণ বল করে, দারুণ ব্যাট করে, ঠিক আছে, আর বাকি 11 জন প্লেয়ার মানে একদম কিছু সেভাবে পারে না। বলতে পারা যায় যে ওই একটা ছেলে ধরো পুরো টিমকে চালাচ্ছে, তাহলে কি ওইখানে ওই একটা ছেলে বাকি পুরো 12 জন টিমের সমান, ঠিক আছে, বা একটা ক্লে বাকি 11 জনের স্ট্রেংথ দেয়, তার মানে একাই 12 জন। তার মানে ওই ছেলেটা যে অলরাউন্ডার ছেলে, যে দারুণ খেলে, তাহলে সেই ছেলেটার অ্যাক্টিভিটি কত, তাহলে তুমি বলো যে এর অ্যাক্টিভিটি প্রায় 12 জন বা ফুল টিমের সমান, ক্লিয়ার। বা ধরো এরকম হতে পারে যে একজন লোক আছে যে অনেক বেশি লোড নিতে পারে, ঠিক আছে, অনেক বেশি ওয়েট তুলতে পারে, তো 10 জন হয়তো 100 কেজি ওয়েট তুলবে, একা 100 কেজি তুলে নিতে পারে, তাহলে ওই যে 100 কেজি তুলতে পারে তাকে কি বলবে যে অ্যাক্টিভিটি কিন্তু দারুণ, মানে একাই 10 জনের সমান, ক্লিয়ার। সো অ্যাক্টিভিটি অফ ক্লে মানে ঠিক ওটাই, যে একটা ক্লে, একটা মাটি, একটা ক্লে, সে তার ক্লে হিসেবে কতটা অ্যাক্টিভ। ওকে, তো এটাকে লেখা হয় অ্যাক্টিভিটি অফ ক্লে কে এসি দিয়ে লেখা হয়, অ্যান্ড সেটাকে কি দিয়ে লেখা হয়, আইপি বাই সিডব্লিউ। নাও হোয়াট ইজ সিডব্লিউ? আইপি সম্পর্কে আমরা সবাই জানি, আইপি হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। সিডব্লিউ কি? সিডব্লিউ হচ্ছে পার্সেন্টেজ ফাইনার দেন ক্লে সাইজ। এটার কথাটা মানে কি, মানে ওই যে সয়েল নিলাম, মানে ধরো আমরা 1 মুঠো সয়েল নিলাম, এই সয়েলের মধ্যে কত পার্সেন্টেজ ক্লে আছে, ঠিক আছে, তুমি মেপে দেখলে যে দেখা গেল এই সয়েলটা ধরো সাপোজ টু বি 100 গ্রাম। এবার 100 গ্রামের মধ্যে দেখে গেলাম যে আমরা সিপ সাইজ সবকিছু করে বা সিপ অ্যানালাইসিস বা পার্টিকেল ডিস্ট্রিবিউশন যে অ্যানালাইসিস হয়, সেই সমস্ত অ্যানালাইসিস করে আমরা পেলাম যে 100 গ্রামের মধ্যে 75 গ্রামই হচ্ছে তোমার 0.002 এর নিচে, মানে তারা ক্লে। তাহলে 75% এই সয়েলটার মধ্যে সে ক্লে, তাহলে সিডব্লিউ তে বসবে কত, 75%, ঠিক আছে, বা 0.75 বসবে। আর আইপি মানে তো আমরা জানি কি, আইপি মানে জানি আমরা WL মাইনাস WP। আচ্ছা, এবার আমি কি বললাম, এই যে বললাম যে ক্লে হিসেবে সে কতটা অ্যাক্টিভ। আচ্ছা, ক্লের ধর্ম আমরা কি দিয়ে মাপছি, যেমন ওখানে আমরা ওই যে লোকটা যে 100 কেজি ওজন তোলে তার ক্ষমতা বা অ্যাক্টিভিটি মাপছি ওজন তোলার ক্ষমতা দিয়ে, ঠিক আছে। এখানে আমরা ক্লের ক্ষমতা বা ক্লের অ্যাক্টিভিটি কি দিয়ে মাপবো, কি টার্মসে মাপবো,
এটা দিয়ে মাপবো যে ক্লেটা কতটা প্লাস্টিক, মানে তার প্লাস্টিসিটি রেঞ্জ কতটা, মানে কতটা জলে সে প্লাস্টিক থাকতে পারে বা কতক্ষণ সে প্লাস্টিক থাকতে পারে, এর বেসিসে মাপ। ওখানে যেমন লোকটাকে মেপেছিলাম কত কেজি ওজন তুলতে পারে তার বেসিসে, তার অ্যাক্টিভিটি বার করেছিলাম লোকটা। এখানে ক্লের অ্যাক্টিভিটি বার করবো সে কতক্ষণ ধরে প্লাস্টিক থাকতে পারে, সেটা প্লাস্টিসিটি ইন্ডেক্স কত পার্সেন্ট ফাইনাল। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে এই ক্লেটা, এই যে সয়েল নিলাম তার মধ্যে যে 75% ক্লে আছে, সেই 75% ক্লে কতটা প্লাস্টিসিটি দেখাচ্ছে, এই রেশিও রেসপেক্টে আমরা অ্যাক্টিভিটি সম্পর্কে বলতে পারি। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে যদি এর মান এই অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি অফ ক্লের মান যদি খুব কম হয় বা খুব অল্প হয়, তাহলে কি হবে? যদি খুব অল্প হয় তাহলে আমরা বলতে পারবো যে সেটা, ধরো এসির মান, এগুলো বইতে আছে, তোমরা এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষাতে কিন্তু আসে, ঠিক আছে? আমার যতটুকু মনে পড়ছে 0.45, এই অ্যাক্টিভিটির মান যদি 0.45 এরও কম হয় তাহলে আমরা সেটাকে বলি কি? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ মানে কি? এই যে ক্লেটা সেটা খুব বেশি প্লাস্টিসিটি দেখাতে পারে না, ঠিক আছে? সেই ক্লেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ক্লে। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লের অ্যাক্টিভিটি অফ ক্লে এর মান যদি 0.75 থেকে 0.45 থেকে নিয়ে সম্ভবত 0.45 কি 0.75, তোমরা প্লিজ দেখে নিও, হ্যাঁ? আর সেটা যদি সেখান থেকে নিয়ে 1.40 মধ্যে হয় তাহলে সেটা হচ্ছে নর্মাল। আর যদি এসি গ্রেটার দেন 1.40 হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা কিন্তু বেশ অ্যাক্টিভ ক্লে। মানগুলো প্লিজ তোমরা বই থেকে একটু ভেরিফাই করে নাও, এতে তোমাদের বই থেকে পড়াও হয়ে যাবে, কেন কি এখানে আমার বলতে গিয়ে অনেক সময় অনেক ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ আমার অত মনে থাকে না, আমার একটু মানে আমার মনে রাখার ক্ষমতাটা একটু কম। ওকে, সো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তার মানে যেটা তোমাদেরকে বোঝাতে চাইছি, আর ক্লাসগুলো করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সামনে কনসেপ্ট তুলে, কারণ কি ডেটা তোমরা বইতে পেয়ে যাবে। ডেটা বলার জন্য আমি এখানে আসিনি, ডেটা বলার জন্য বইতে আছে, ইন্টারনেটে আছে, অনেক কিছু, কিন্তু বেসিক্যালি বুঝতে হবে হোয়াট ইজ অ্যাক্টিভিটি অফ ক্লে। সো বুঝতে হচ্ছে অ্যাক্টিভিটি ক্লে কম হওয়ার মানে কি? কম হওয়ার মানে কি যে এই রেঞ্জটা কম, আইপিটা কম, পার্সেন্টেজ অফ ক্লে অনেক বেশি আছে কিন্তু আইপি কম আছে, অর্থাৎ বেশি ক্লে থেকেও বেশি প্লাস্টিসিটি দেখাতে পারছে না, তাহলে সেটা ইনঅ্যাক্টিভ, মানে ক্লে হিসেবে সেটা ঠিক না। ওকে, আর এটা কি অ্যাক্টিভিটি যখন ক্লে বেশি মানে কি? অল্প একটু ক্লে পার্টিকেল আছে কিন্তু প্রচুর প্লাস্টিসিটি ইন্ডেক্সের রেঞ্জটা প্রচুর। সো দিস ইজ মোর অ্যাক্টিভ ক্লে। ক্লিয়ার? এর চেয়ে বেশি আর কিছু দরকার নেই। তাহলে এসি কি, এসির মানগুলো কি, তার জন্য কোনটাকে কি বলে এইটা মনে রাখতে হবে, এখান থেকে আর কিছু আলাদা করে মনে রাখার দরকার নেই। এবার নেক্সট চলে আসি, নেক্সট টার্মিনোলজি হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি অফ ক্লে। সেন্সিটিভিটি অফ ক্লে। Now what is sensitivity? S দিয়ে লেখা হয়, ক্যাপিটাল S দিয়ে লেখা হয়। সেন্সিটিভিটি অফ ক্লে কে লেখা হয় হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেসিভ যে স্ট্রেংথ হয় সয়েলের, সেটা আনডিস্টার্বড সয়েলের ডিভাইডেড বাই কিউ রিমোল্ডেড। আনডিস্টার্ব সয়েল বাই রিমোল্ডেড সয়েল জিনিসটার মানে কি? সেন্সিটিভিটি ব্যাপারটা কি? মানে আমরা পড়েছিলাম না লজ্জাবতী গাছ, যে লজ্জাবতী গাছে কি করেছিলাম, যখন টাচ করি ও গুটিয়ে নেয় নিজেকে, মানে ওই লজ্জাবতীকে আমরা বলতাম খুব সেন্সিটিভ একটা পাতা, কেন কি ও হাত টাচ হয় সাথে গুটিয়ে নেয়। বা আমরা এখনো বলি, অনেক ছেলে মেয়েকে বলি বা অনেক আমাদের বন্ধু বান্ধবকে বলি যে ও খুব সেন্সিটিভ, ওকে যদি একটু কিছু বলা যায় না ভীষণ মাইন্ড করে নেয়। ওকে, তার মানে কি? ওর ন্যাচারাল অবস্থা, ভালো করে বোঝে সেন্সিটিভ বলতে কি বোঝায়, ওর ন্যাচারাল অবস্থা, তার সাথে সাথে ওকে যদি কিছু একটা কথা বলা হলো বা বাইরে থেকে একটা কিছু করা হলো, তার ফলে ওর অবস্থার কি পরিবর্তন হলো, মানে ওর সাধারণ অবস্থায় ও কিরকম থাকে, বা ওকে যদি কিছু আঘাত করা হয়, ওকে যদি কিছু কথা বলা হয়, বন্ধুকে দিয়ে উদাহরণ দিচ্ছি, ও কিছু বাজে কথা বলা হলো বা কিছু একটা আঘাত করা হলো বা কিছু একটা করা হলো, তাহলে অবস্থার কি পরিবর্তন হয়। সাধারণ ধরো আমাকে একটা বন্ধু একটা কথা বললো, আমি জাস্ট কিছু মাইন্ড করলাম না, ঠিক আছে, তার মানে আমার যে ন্যাচারাল অবস্থা, তুমি আমাকে কিছু একটা কথা বললে আমি কিছু মাইন্ড করলাম না, আমি আবার সেই ন্যাচারাল অবস্থাতেই প্রায় থেকে গেলাম, একটুখানি বলা হই তুই এরকম বললি ছেড়ে দিলাম, তার মানে আমার সেন্সিটিভিটি খুব কম।
বাট যদি এরকম আমি যদি এরকম হতাম যে আমি এখন সাধারণ অবস্থায় আছি, তুমি আমাকে কিছু বললে, ও আমাকে এরকম বললো, কেন বললো, কিভাবে বললো, আমি এটা নিয়ে ভেবে যেতে সারাদিনটা, তাহলে আমার সাধারণ অবস্থা থেকে আমি অনেক সরে এলাম। সো তাহলে আমার সেন্সিটিভিটি অনেক বেশি। তাহলে ক্লের ক্ষেত্রে সেম জিনিসটা কি বলছে, যে যখন সে আনডিস্টার্ব অবস্থায় থাকে তখন তার যা স্ট্রেংথ হয়, ঠিক আছে, তার যা স্ট্রেংথ হয় কিউ ইউ যা হয়। আর যদি সেটা রিমোল্ডেড হয়েছে, রিমোল্ডেড মানে কি, রিমোল্ডেড মানে আমরা তাকে নিয়ে নতুন করে সজ্জাক্রম বানিয়েছি। রিমোল্ডেড কথা মানে নতুন করে বানিয়েছি তাকে। ধরো আমি একটা মাটি তুলে নিয়ে এলাম, সেটা হচ্ছে আনডিস্টার্ব, এবার সেটা নিয়ে আমি মাখিয়ে তাকে আবার ধরো প্রেসারাইজ করে সবকিছু করলাম। সো দ্যাট ইজ কল্ড রিমোল্ডেড, ঠিক আছে। তাহলে আনডিস্টার্বড এর সাথে রিমোল্ডেড একটা রেশিও। ওকে, এবার যদি দেখো সেন্সিটিভিটির মান, যদি সেন্সিটিভিটির মান যদি 1 হয়, সেন্সিটিভিটির মান যদি 1 হয়, 1 হওয়া মানে কি, সে আনডিস্টার্ব অবস্থাতেও যা ছিল তাকে রিমোল্ড করলে তাতেও সে একই আছে, তার স্ট্রেংথ একই আছে, তাহলে কি বলবে, এই সয়েলটা কিন্তু ইনসেনসিটিভ। কি বলবে, ইনসেনসিটিভ। ঠিক আমি যে উদাহরণটা দিলাম, যে আমাকে ধরো আমাকে কিছু বললে আমার কিছুই চেঞ্জ হলো না, তুই এরকম বলি ছেড়ে দেওয়ার, মানে আমার তোমার কথাতে আমার কোনো কিছু এসে গেল না, মানে আই এম নট সেন্সিটিভ। সো ক্লের ক্ষেত্রে তাই, তাকে রিমোল্ড করার পরও তার যা স্ট্রেংথ হবে আর তার আনডিস্টার্ব অবস্থায় যে স্ট্রেংথ, দুটোর মধ্যে কোনো পরিবর্তন হয় না, দুটো এক। সো রেশিও যখন 1 হবে তো সয়েল উইল বি ইনসেনসিটিভ। আর রেশিও যখন অনেক বেশি হবে তখন সয়েলটা কিন্তু সেন্সিটিভ হয়ে যাবে। মানে আনডিস্টার্ব অবস্থায় ওর স্ট্রেংথ অনেক বেশি ছিল, কিন্তু রিমোল্ডেড করার পর ওর স্ট্রেংথ ধরো অনেক কমে গেল, অনেক, এটা কমে গেলেই তো এস এর মান বাড়বে। তাহলে রিমোল্ডেড করার পরেও যদি তার স্ট্রেংথ যদি কমে যায় খুব আনডিস্টার্বড এর চেয়ে, তাহলে এস এর মান বাড়বে, ঠিক আছে। একটা স্ট্যান্ডার্ড মান আছে 16 চেয়ে বেশি হলে সেটাকে আমরা বলি ওভার সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ, ঠিক আছে। এর একটা টেবিল আছে, তোমরা বই থেকে এটা কিন্তু বানিয়ে নেবে, যে সেন্সিটিভিটির মান কত হলে হয়। 1 হলে যেমন ইনসেন্সিটিভ হয়, 16 গ্রেটার দ্যান 16 হলে ওভার সেন্সিটিভ হয়ে যায়। এর মাঝখানেও বিভিন্ন মান আছে 2-1টা, ঠিক আছে। তো সেইগুলো কিন্তু তোমরা একটু খাতার মধ্যে নোট করে নেবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, মানে মানের ওপর থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবে। এবার সেন্সিটিভিটি আর ওপর দাঁড়িয়ে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট দিয়ে কি ভালো, যদি সয়েলটা ইনসেন্সিটিভ হয় তাহলেই আমাদের জন্য ভালো, আর সয়েল যদি খুব সেন্সিটিভ হয় তাহলে আমাদের জন্য ভালো না। কেন কি, আমাদেরকে কাজ করতে গিয়ে যে মাটিতে কাজ করবো, আমাদেরকে মাটিকে তো একটু রিমোল্ডেড হয় তো, হ্যাঁ, তুই মাটিটা খুঁড়ছো, তার উপর বসাচ্ছ ফাউন্ডেশন, ফলে রিমোল্ডেড কিন্তু ঘটে। ফলে যদি কোনো সয়েল রিমোল্ডিং কন্ডিশন হওয়ার পরে তার স্ট্রেংথ খুব কমে যায়, তাহলে কিন্তু সেই সয়েলটা সিভিল ইঞ্জিনিয়ারিং চোখে দিতে খুব একটা বেটার হবে না। ক্লিয়ার? এটা হয়ে গেল। এবার আর একটা টার্মিনোলজি আমাদের আমি মিস করে গেছিলাম না, আমি বলেছিলাম হয়তো তোমরা যতটা খেয়াল করি, সেই ব্যাপারটা নিয়ে একটু বলে দিই। সেটা হচ্ছে যে টাফনেস ইন্ডেক্স। কি টাফনেস ইন্ডেক্স? টাফনেস ইন্ডেক্স, টাফনেস ইন্ডেক্সকে লেখা হয় হচ্ছে তোমার আইপি বাই আইএফ। নাও হোয়াট ইজ আইপি? আইপি তো প্লাস্টিসিটি ইন্ডেক্স, আর আইএফ মানে কি হচ্ছে ফ্লো ইন্ডেক্স। আমরা পড়েছিলাম ফ্লো ইন্ডেক্স কি ছিল। ফ্লো ইন্ডেক্সে যে আমরা যে কি বলবো, আমরা যে লিকুইড লিমিটের যে টেস্ট করেছিলাম, সেই লিকুইড লিমিটের টেস্টের যে গ্রাফটা বেরিয়েছিল, তার যে নতি, তার যে থিটা, সেটাই ছিল আইএফ। আমরা এটা বার করে দেখেছিলাম ক্যাসাগ্যান্ডে অ্যাপারেটাস দিয়ে, যখন আমরা করেছিলাম, এদিকে ব্লো লিখেছিলাম, এদিকে আমরা ওয়াটার কন্টেন্ট করেছিলাম, দিয়ে যে গ্রাফটা এসেছিল তার যে নতি বা ট্যানজেন্ট, তার যে কোণ থিটা, সেটা বার করেছিলাম, সেটাই হচ্ছে আইএফ। ওকে, সো এই আইপি টাফনেস ইন্ডেক্স কথাটার মানে কি, টাফ মানে কি, সে কতটা টাফ আছে, তার শক্তি কতটা। ওকে, এবার যদি টাফনেস ইন্ডেক্স 1-এর চেয়ে কম হয়ে যায়, যদি টাফনেস ইন্ডেক্স 1-এর চেয়ে যদি কম হয়ে যায়, তাহলে কি টাফ, কম টাফনেস। জিনিসটাকে যদি একটু বোঝো, এটা যদি একটু বোঝাটা একটু কমপ্লিকেটেড। মানে আইপি মানে কি, তার প্লাস্টিসিটি রেঞ্জ, অ্যান্ড আইএফ মানে কি, তাকে ফ্লো হতে দিচ্ছে না, বা ওয়াটার কন্টেন্ট দিয়ে তার কতটা ফ্লো হচ্ছে, এর একটা রেশিও। আমি খুব বেশি এখানে কনসেপ্ট তোমাদেরকে বলছি না, কারণ তাহলে অনেকটা দীর্ঘ হয়ে যাবে। দরকারও নেই, একটা ছোট্ট জিনিসের জন্য এত মাথার মধ্যে এই মুহূর্তে ঢুকিয়ে লাভ নেই।
যদি সয়েলে আমি যখন ডিটেলে যদি কখনো পড়াই, তখন আমি এগুলো নিয়ে ভীষণ ডিটেলে বলবো, কি কেন টাফনেস ইন্ডেক্স কি হচ্ছে, ব্যাপারটা একদম ভেতরে ঢুকে গেছে, অতটা এখন দরকার নেই। ঠিক আছে? সো আইটির মান যদি একদম একের চেয়ে যদি কম হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে সয়েলটা কিন্তু খুব কি বলবো, মানে ভীষণ প্লাস্টিসিটি এর নেই বললেই চলে, প্লাস্টিসিটি এর নেই বললেই চলে। মানে কি এই মালটা ছোট হয়ে গেছে, উপরের মালটা একদম ছোট হয়ে গেছে। এটা তো বুঝতে পারছো, যদি আইটির মান লেস দ্যান 1 হয়, তার মানে কি এই উপরের জিনিসটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে যায় মানে কি WL মাইনাস WP ছোট হয়ে গেছে, মানে এর প্লাস্টিসিটি রেঞ্জ নেই। ক্লিয়ার? মানে জল দিলে প্লাস্টিক লিমিটের আসাটাকে লিকুইডে পৌঁছে যায় বা একদম সিঙ্কেজ চলে আসে, বুঝতে? মানে এই রেঞ্জটা খুব কম প্লাস্টিসিটি রেঞ্জ। সো আইটির মান হচ্ছে এটা। আইটি থেকে কি বোঝা যায়? তো পরীক্ষায় যেটা আইটি টাফনেস ইন্ডেক্স একটা কোয়েশ্চেন আসে সাধারণত, সেটা তোমাদের জিজ্ঞেস করছে আইটি অ্যাকচুয়ালি কি, তখন আমরা বলবো আইপি বাই আইস। ক্লিয়ার? তো এই হয়ে গেল এখানকার মোটামুটি সমস্ত কিছু জিনিস যেগুলো আমার বাকি ছিল বলা। এবার আমি সোজাসুজি চলে আসবো হচ্ছে ক্লাসিফিকেশন অফ সয়েল। ক্লিয়ার? ক্লাসিফিকেশন অফ সয়েল খুব একটা দরকারি জিনিস, আমাদের জেনে রাখাটাও খুব দরকারি। ঠিক আছে? এবার ক্লাসিফিকেশন অফ সয়েল মূলত কিভাবে হয় দেখো, অনেকে অনেক রকম ভাবে ক্লাসিফিকেশন হয়। যেমন এগ্রিকালচারে যারা পড়াশোনা করছে তারা সয়েলকে ক্লাসিফাই করবে একরকম ভাবে, আমরা ইঞ্জিনিয়াররা আমরা সয়েলকে ক্লাসিফাই করবো একরকম। ক্লাসিফিকেশনের দরকার কি? ক্লাসিফিকেশনের দরকার হচ্ছে এই কারণেই যে কে কোন গ্রুপে আছে। যেমন ধরো স্কুলের ক্ষেত্রে আমরা কি এই সেকশন ওর ওই সেকশনের নাম কেন দিই, এরকম করে ভাগ ভাগ করে তার আলাদা আলাদা করে নাম কেন দিই? বিকজ আমরা যদি বুঝতে পারি যে কেউ যে একটা ছেলে বলে আমি ক্লাস সি সেকশন সি রোল নাম্বার 23, তাহলে আমি একবারে বুঝে যাবো যে আচ্ছা এ ওখানে ওই। ঠিক আছে? তার মানে একজনকে ভালো করে আইডেন্টিফাই করার জন্য বা স্পেসিফিক্যালি জানার জন্য তার কিন্তু একটা ক্লাসিফিকেশন করা খুব দরকার। তো সয়েলেরও তাই আমরা সেই কারণে আমরা ক্লাসিফিকেশন করি। তো ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে ক্লাসিফিকেশন মূলত 4 ভাবে করা হয়। সেই 4 ভাবে প্রথম ভাবে যেটা করা হয় সেটা হচ্ছে যে পার্টিকেল সাইজ হিসেবে করা হয়। পার্টিকেল সাইজের বেসিসে ক্লাসিফিকেশন করা হয়। 2 নম্বর যেটা করা হয় সেটা হচ্ছে যে টেক্সচারাল ক্লাসিফিকেশন করা হয়। 3 নম্বর করা হচ্ছে যে রোড রিসার্চ, রোড বা হাইওয়ে রিসার্চ বা রোডই বলছি, ধরো রোডের জন্য রোডের অ্যাঙ্গেল দিয়ে বা রোড কনস্ট্রাকশনের অ্যাঙ্গেল দিয়েও ক্লাসিফিকেশনটা করা যায়। এবং 4 নম্বর হচ্ছে একটা আছে যেই সিস্টেম দিয়ে ক্লাসিফিকেশন ফাইনালি আমরা করি, সেটা হচ্ছে ইউনিফাইড সিস্টেম ফর ক্লাসিফিকেশন অফ সয়েল। সেটাকেই ইউনিফাইড সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ সয়েল, সেটাকেই পরে একটু মডিফাই করে আমাদের আইএস সিস্টেম দিয়েছি, আমার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এটাকেই একটু মডিফাই করে আমরা নিয়েছি। ক্লিয়ার? তাহলে 4টে তোমার প্রসিডিওর আছে। ঠিক আছে? যে প্রসিডিওরের মাধ্যম দিয়ে আমরা ক্লাসিফিকেশন করি। ঠিক আছে? তার মধ্যে আমরা এই পার্টিকেল সাইজ দিয়ে যেটা ক্লাসিফিকেশন করি সেটাকে আমি এর মধ্যেই ঢুকিয়ে দিচ্ছি, কেন কি এখানেও কিন্তু পার্টিকেল সাইজ দিয়ে করা হয়, সেই জন্য এটাকে আলাদা করে বলবার দরকার নেই। ঠিক আছে? আর টেক্সটাইল ক্লাসিফিকেশনটা আমরা করি না, এটা সাধারণত হচ্ছে ইউএসএ তে ওদের রোড, ঠিক আছে, রোড অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা এই ক্লাসিফিকেশনটাকে নেয়। এই ক্লাসিফিকেশনটা বেসিক্যালি কি হয় বলো, যেরকম একটা ট্রায়াঙ্গেল শেপ করা হয়, সেই শেপের এরকম ছোট 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 ব্লক থাকে, যে ধরো এই ক্লে ধরো এই দিকটা, এদিকটা ধরো স্যান্ডের, এরকম করে করে তার বেসিসে এই ক্লাসিফিকেশনটা হয়। এই ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে করা হয়, এইটুকু শুধু মাথায় রেখো। ঠিক আছে? ডিটেলসে আমরা এটা পড়বো না। আর রোডের ক্ষেত্রে বলি, এখান থেকে আমরা একটা ছোট্ট জিনিস পড়বো, আর ইউএস আমরা আইএস টা পড়বো, আইএস এর মধ্যে আমি ইউএস টাকে আলাদা করে বলে দেবো, ইউএস টা। ঠিক আছে? তাহলে আমরা ক্লাসিফিকেশন অফ সয়েল করছি। ওকে, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে থার্ড যেটা বললাম রোড রিসার্চ বোর্ডরা কিভাবে করে। ওকে, তো রোড রিসার্চের ওরা মূলত একটা টার্মিনোলজিকে ইউজ করে রোডের জন্য। এইটা থেকে প্রশ্ন আসে বলে আমি এই জিনিসটা জাস্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে গ্রুপ ইন্ডেক্স। এখান থেকে একটা প্রশ্ন হয়, ঠিক আছে, সেই জন্য আমি এই টার্মটা বলছি গ্রুপ ইন্ডেক্স, বা যেটাকে জিআই দিয়ে লেখা হয়। এই গ্রুপ ইন্ডেক্স এমন একটা ইন্ডেক্স
যার সাহায্যে দাঁড়িয়ে আমরা একটা সয়েল সেই রোড তৈরির জন্য এটা কি ঠিক বা কতটা ঠিক, যেটা আমি বললাম ক্লাসিফিকেশনের উদ্দেশ্য কি, আমি আমার একটা জিনিস বার করবো যেটা দেখে বুঝে দেবো এটা কি। তো ঠিক কি ঠিক না তার ওপর কিন্তু সেটা আমরা এই গ্রুপ ইন্ডেক্সের মান দেখেই কিন্তু আমরা বুঝে যাই। তো বেসিক্যালি রোড রিসার্চ বোর্ডরা ওরা যেভাবে কাজ করে সেটা হচ্ছে ওরা পুরো সয়েলকে 7টা ভাগে ভাগ করে, ঠিক আছে। তারা A1 থেকে A7 পর্যন্ত নাম দেয়, A1 থেকে A7 পর্যন্ত নাম দেয়, অর্থাৎ টোটাল 7টা ভাগে ক্লাসিফিকেশন করে। তার মধ্যে যেমন A1 কে ওরা আবার ফার্দার 2টো সাব ডিভিশন করে, আবার A2 কে ওরা 4টে সাব ডিভিশন করে, ঠিক আছে। আর বাকি সবগুলোরই কোনো সাব ডিভিশন নেই, ঠিক আছে। তো A1 থেকে A7 পর্যন্ত সাব ডিভিশন করে এবং A1 কে 2টো, আবার A2 কে 4টে, বাকিগুলোর কোনো সাব ডিভিশন নেই। ওকে, তো এইটার সাথে যদি বা গ্রুপ ইন্ডেক্সের কোনো সম্পর্ক নেই, গ্রুপ ইন্ডেক্স কিন্তু একদম আলাদা একটা মাপ, ঠিক আছে। তো যেটা হয় সেটা হচ্ছে গ্রুপ ইন্ডেক্সের সাহায্যে আমরা বুঝতে পারি যে সয়েলটা রোডের জন্য ধর আমি একটা ফ্লেক্সিবল পেভমেন্ট বানাবো, তার জন্য তো সয়েল সাবগ্রেড লাগবে, সয়েলের উপরেই তো রোড হয়। তো সেই সাবগ্রেডের জন্য সেই সয়েলটা কতটা ভালো, কেন কি আমরা জানি যে রোডের ক্ষেত্রে এই যার উপর রোডের কনস্ট্রাকশনটা বিভিন্ন লেয়ার গুলো পড়ে, এই যে জিনিসটা এটাকে আমরা বলি সয়েল সাবগ্রেড, তাই তো? এটা আমরা জানি সয়েল সাবগ্রেড বলতে কি, যে মাটির উপর ফাইনালি রোডের বিভিন্ন লেয়ার পড়ে সেই মাটিটাকেই বলে আমরা সয়েল সাবগ্রেড, ঠিক আছে। তো সেই সয়েল সাবগ্রেডটা কেমন হবে সেটা জিআই এর উপর দেখে আমরা বুঝতে পারি। কিরকম ভাবে বুঝতে পারি? জিআই এর মান যত বেশি হবে, জিআই এর মান যত বেশি হবে তত সয়েলটা খারাপ। ক্লিয়ার? জিআই এর মান যত বেশি হবে সয়েলটা তত খারাপ। কিরকম ভাবে, ওই যে গ্রুপের সাথে কিভাবে সেটা রিলেটেড থাকে এগুলোকে খুব একটা মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখো যে জিআই এর মান বেশি হলে তোমার কিন্তু সয়েলটা সাবগ্রেড হিসেবে খুব খারাপ। জাস্ট আমি এটা ছক তোমাকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এই A1, ঠিক আছে, তারপরে আমি A3 কে লিখছি, ঠিক আছে, তারপর আমি A2 কে লিখছি, তারপর ডট ডট করে একদম A7 পর্যন্ত আছে, ঠিক আছে। তাহলে A1 থেকে নিয়ে A3 এবং A2 এর যে 4টে ডিভিশন আছে না, 1 2 3 4, 4টের মধ্যে 2টো ডিভিশন, এর এইটুকুর যে সয়েল হয়, যে ক্লাসিফাইড যে সয়েল হয়, তার গ্রুপ ইন্ডেক্সের মান 0 বলতে হবে, 0। এবং তারপরে এটা বাড়তে থাকে 4 8, ঠিক আছে, 12, ম্যাক্সিমাম হয় 16, পরে 20 হয় ম্যাক্সিমাম। গ্রুপ ইন্ডেক্সের মান ম্যাক্সিমাম 20 হয়। তাহলে তোমাকে কিন্তু পরীক্ষায় এই গ্রুপ ইন্ডেক্স থেকে প্রশ্ন দেয়, বলবে যে গ্রুপ ইন্ডেক্স বাড়লে তোমার সেইটা সয়েলের জন্য সাবগ্রেডটা ভালো না খারাপ, বা তোমার গ্রুপ ইন্ডেক্সের বললো যে এই 4টে মান কোনটা সয়েল সাবগ্রেডের জন্য ভালো, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ যে গ্রুপ ইন্ডেক্সের মান যত কম হবে তত ভালো, এবং গ্রুপ ইন্ডেক্সের মান 0 হয় যেটা হচ্ছে খুব ভালো, ক্রাশ স্টোনের ক্ষেত্রে গ্রুপ ইন্ডেক্স 0 হয়। আর যত ক্লে হয়ে যাবে, যত ওই দিকে চলে যাবে, বেশি মানের দিকে চলে যাবে, তত সেটা খারাপ। ওকে, তাহলে রোড রিসার্চ বোর্ড এইভাবে তাদের সয়েল ক্লাসিফিকেশন করে, আমরা এটা জেনে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা দুটো জিনিস জেনে গেলাম, একটা হচ্ছে যেটা বললাম হচ্ছে তোমাদেরকে টেক্সচারাল যেভাবে আমরা করি, সেই টেক্সচারালটা ইউএসএ রোড করে, সেটার ব্যাপারে ডিটেল আমরা জানলাম না। যে থার্ড পার্ট রোড রিসার্চ বোর্ড কিভাবে করে সেটার ব্যাপারে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম। এবার মেন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আইএস ক্লাসিফিকেশন। আইএস ক্লাসিফিকেশনের মধ্যেই কিন্তু পার্টিকেল সাইজটা কিন্তু চলে আসে। ক্লিয়ার? তো পার্টিকেল সাইজ দিয়ে আমরা প্রথমে একটু দেখে নিই যে পার্টিকেল সাইজের কনসেপ্টের দিক থেকে আমরা পুরোপুরি ভাবে কিভাবে ভাগ করতে পারি। এটা আমি আগেও বলেছি একবার, তবু আমি আরেকবার রিপিট করে দিই যে বোল্ডার যদি হয় তাহলে তার সাইজ গ্রেটার দ্যান 300 mm হবে, ঠিক আছে। যদি সেটা কোবেল হয়, এই চারটা কিন্তু মাথায় রেখে, এখানে কিন্তু প্রশ্ন হয়, কোবেল যদি হয় তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 300 mm থেকে 80 mm, 80 হবে, হ্যাঁ 80 বলেছি, ঠিক আছে। যদি গ্রাভেল হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে 80 mm থেকে 20 mm, সরি 80 mm থেকে 4.75 mm। ক্লিয়ার? আচ্ছা, যদি স্যান্ড হয় তাহলে স্যান্ড হলে সেটা হবে হচ্ছে
4.75 mm থেকে কত 4.75 mm থেকে 75 মাইক্রন বা 0.075 mm। আর সিল্ড যদি হয় তাহলে সেটা হবে 75 মাইক্রন থেকে 0.002 মিলিমিটার। আর যদি ক্লে হয় তাহলে সেটা হবে লেস দ্যান 0.002 মিলিমিটার। ক্লিয়ার? তাহলে এইভাবে সাইজের রেসপেক্টে সয়েলকে ক্লাসিফাই করা যায়। ক্লিয়ার? এইভাবে সাইজের রেসপেক্টে সয়েলকে ক্লাসিফাই করা যায়। এর মধ্যে সয়েল হিসেবে আমরা এতটাকে ডিল করি, সয়েল হিসেবে আমরা এইটুকুটাকে ডিল করি। কেন কি গ্রাভেলের বেশি হয়ে বড় হয়ে গেলে সেটাকে আমরা আলাদা করে সয়েল হিসেবে ডিল করি না, সেটাকে বোল্ডার কোবাল ফোবাল বলি, বাট সেটাকে আমরা সয়েলের মধ্যে পার্টের রাখি না। এটাকে আমরা জানি যে সয়েল হচ্ছে রকের ডিসইন্টিগ্রেট পার্ট, মানে তার সাইজকে একটু ছোট হতে হবে। এত বড় সাইজকে আমরা সয়েলের মধ্যে রাখি না, মানে আইএস সিস্টেম রাখেনি। ঠিক আছে, আইএস সিস্টেম এই গ্রাভেল থেকে নিয়ে এই অবধিকে আমরা সয়েলের মধ্যে রেখেছি। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। এবার কি করা হয়েছে, কি করেছে, এই দুটোকে যেহেতু রাখেনি সেই দুটোকে আমি এই দুটোকে বাদ দিয়ে দিলাম। বাট প্রশ্ন আসে বলে আমি ওটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। এবার প্রথম যেভাবে আইএস ক্লাসিফিকেশন প্রথম যে মেন যে ডিভিশন করেছে, সেই ডিভিশনটা এর বেসিসে করেছে। এইটাকে একটা ডিভিশন করেছে, এইটাকে একটা ডিভিশন করেছে, আর একটা এক্সট্রা ডিভিশন করেছে। কি, এইটাকে বলেছে হচ্ছে এটা গ্রাভেল, ঠিক আছে, এটাকে বলেছে হচ্ছে কি কোর্স গ্রেন সয়েল, কোর্স গ্রেন সয়েল মানে বড় আকারের সয়েল। গ্রাভেল এবং স্যান্ডকে রেখেছে কোর্স গ্রেন সয়েলের মধ্যে, আর সিল্ট এবং ক্লেকে রেখেছে ফাইন গ্রেন সয়েলের মধ্যে। আর এক্সট্রা করে আরেকটা সয়েল রেখেছে, সেটা হচ্ছে অর্গানিক সয়েল। ঠিক আছে, অর্গানিক অ্যান্ড মিসলেনিয়াস, সেটাকে আলাদা একটা ক্যাটাগরিতে করেছে। তাহলে আইএস ক্লাসিফিকেশন প্রথমে কি করেছে, আইএস ক্লাসিফিকেশন প্রথমে পুরো সয়েলকে তিনটে পার্টে ভাগ করে নিয়েছে, একটা কোর্স গ্রেন সয়েল, একটা ফাইন গ্রেন সয়েল এবং একটা অর্গানিক সয়েল। ক্লিয়ার? এই ভাগগুলো কি করে ওই বুঝতেই পারছো, হচ্ছে তোমার হচ্ছে 75 মাইক্রনের উপরে যে সয়েলগুলো সেটা হয়ে গেল কোর্স গ্রেন সয়েল, 75 মাইক্রন থেকে নিচে যে সয়েলগুলো সেটা হয়ে গেল তোমার ফাইন গ্রেন সয়েল, আর অর্গানিক সয়েল তো সম্পূর্ণভাবে আলাদা। ঠিক আছে, এই হয়ে গেল টোটাল ভাগ। এবার আমরা প্রথমে কোর্স গ্রেন সয়েলকে আইএস ক্লাসিফিকেশন ফার্দার কি করে ভাগ করেছে বা কি কি নোটেশন ইউজ করেছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ওকে, তো কোর্স গ্রেন সয়েলের মধ্যে আমরা কি পাচ্ছি, কোর্স গ্রেন সয়েলের মধ্যে দুটো পার্ট পাচ্ছি, একটা পাচ্ছি কি গ্রাভেল আর একটা পাচ্ছি স্যান্ড। তাহলে গ্রাভেলকে বলা হয় জি দিয়ে লেখা হয়, নোটেশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, কেন কি প্রশ্নের সময় নোটেশন থেকেই আসে এখানে, যে জিএস বা যে জিডব্লিউ এটা বলতে কি বুঝি। ঠিক আছে, তাহলে নোটেশন গুলোই বোঝো, এখান থেকে বোঝার ওই একটা জিনিসই নোটেশন। তাহলে গ্রাভেল হচ্ছে জি দিয়ে লেখা হয়, স্যান্ডকে লেখা হয় ক্যাপিটাল এস দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, বোঝা গেছে। এইবার এইগুলোকে ফার্দার সাবডিভাইড করা হয়, মানে গ্রাভেলের কিছু সাবডিভিশন আছে, স্যান্ডের কিছু সাবডিভিশন আছে। সেই সাবডিভিশন গুলো কি কি, সাবডিভিশন গুলোকে আমি এখানে লিখছি। সাবডিভিশন গুলো হচ্ছে এটা যে ডাব্লু, অর্থাৎ সেটা হচ্ছে ওয়েল গ্রেডেড, আমি ঠিক বুঝিয়ে দিচ্ছি, একটু মাথায় রাখো, ওয়েল গ্রেডেড। ঠিক আছে, তারপর পি মানে হচ্ছে পুয়ারলি গ্রেডেড। আচ্ছা, ওয়েল গ্রেডেড পুয়ারলি গ্রেডেড কি আমি কিন্তু বলে দিয়েছি, তোমরা সেই রিলেটেড যে আমার পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনের পরে যে ক্লাসগুলো আছে তোমরা দেখে ওখানে আমি ডিটেলে সব বলে দিয়েছি, ওয়েল গ্রেডেড কি, তারপর হচ্ছে পুয়ারলি গ্রেডেড কি, সব আমার ওখানে ডিটেলে বলা আছে। ওয়েল গ্রেডেড, পুয়ারলি গ্রেডেড। আর সি মানে হচ্ছে ক্লে বন্ডেড, আর সিল্ড এম মানে হচ্ছে সিল্ড বন্ডেড। মানে কি, মানে ক্লেই পার্টিকেল কিছু আছে, আর এন মানে কি, তার মধ্যে সিল্ড পার্টিকেল কিছু আছে।
তাহলে চারটে হচ্ছে আমাদের সাব নোটেশন, ভালো করে বোঝো কিভাবে আমরা করছি। চারটে হচ্ছে আমাদের সাব নোটেশন, মেন নোটেশন দুটো। মানে আমাদের কোর্স গ্রেন সয়েলকে ভাগ করছে আইএস, কি করে করছে? কোর্স গ্রেন সয়েলকে মেনলি আমি দুটো পার্টে ভাগ করে দিলাম, গ্রাভেল এবং স্যান্ড। এবার এই গ্রাভেল এবং স্যান্ড গুলো ফার্দার কিভাবে সব গ্রাভেল তো এক না বা সব স্যান্ড তো এক না, সেটাকে আমরা সাবজে ডিভাইড করব, সেটাকে চারটে নোটেশন দিয়ে ডিভাইড করব, মানে চারটে ক্যাটাগরিতেই শুধু ভাগ করব। ওকে, তাহলে কি কি হবে একটু চলো আমরা দেখে নিই। যেহেতু মেন সয়েল কি গ্রাভেল, তাহলে গ্রাভেল কিন্তু আমার প্রথম নোটেশনে সবসময় শুরুর দিকে থাকবে, জি। এবার জি এর সাথে ডাব্লু লাগতে পারে, এটা একটা সয়েল হতে পারে, তাহলে কি বলবো সেটাকে আমরা কি? ওয়েল গ্রেডেড গ্রাভেল। আচ্ছা, এবার জি এর সাথে পি লাগতে পারে, তাহলে আমরা কি বলবো? পুয়ারলি গ্রেডেড গ্রাভেল। আচ্ছা, জি এর সাথে সি লাগতে পারে, তাহলে আমরা কি বলবো? যে ক্লে বাইন্ডেড গ্রাভেল, বা গ্রাভেল আছে তার সাথে কিছুটা ক্লে আছে, বাট মেন উপাদান কি? গ্রাভেল। আচ্ছা, গ্রাভেলের সাথে যদি এম লাগে তাহলে বলতে হবে যে গ্রাভেল উইথ সাম মিক্সচার উইথ অফ সিল্ট। ক্লিয়ার? তাহলে আমরা বলি হচ্ছে এভাবে। ঠিক একই রকম ভাবে স্যান্ডের ক্ষেত্রে আমরা বলতে হবে এস ডাব্লিউ অর্থাৎ ওয়েল গ্রেডেড স্যান্ড, এসপি অর্থাৎ পোরলি গ্রেডেড স্যান্ড, এসসি মানে স্যান্ড উইথ ক্লে বাইন্ডার্স, আর এসএম স্যান্ড উইথ স্টিল বাইন্ডার। বোঝা গেছে? তাহলে মেন দুটো ডিভিশন হচ্ছে এটা, আর তার সাব ডিভিশন হচ্ছে এটা। তাহলে এই নোটেশন গুলোকে এর সাথে লাগিয়ে আমরা গ্রাভেলের ফার্দার সাব ডিভিশন করি, স্যান্ডের সাথে এই নোটেশন গুলো লাগিয়ে আমরা তার ফার্দার সাব ডিভিশন করি। তাহলে আজকে যদি তোমাকে কোথাও যদি কোয়েশ্চেন আছে এসএম বলতে কি বোঝো, সয়েলটা কি কিরকম, তাহলে তোমাকে বলতে হবে এটা ডেফিনেটলি স্যান্ড, যদি প্রথমে আছে। সো প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে মেন সয়েল টাইপ, তাহলে দ্যাট ইজ স্যান্ড। এম আছে মানে কি? তার মানে তার মধ্যে সিল্ট বাইন্ডার আছে, তাহলে এরকম যে অপশনটা হবে সেটাকে টিক মারতে হবে। ক্লিয়ার? তাহলে এই ভাগটা ব্যাপারটা পুরো তোমার সামনে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, গ্রাভেল এবং স্যান্ডকে কিভাবে ভাগ করতে হবে? পার্টিকেল সাইজের রেসপেক্টে। ওকে, যদি মোর দ্যান 50% একটা সয়েলের মধ্যে, ধরো কোর্স গ্রেন সয়েল আছে, কোর্স গ্রেন সয়েলের মধ্যে যদি মোর দ্যান 50% যদি গ্রাভেল সাইজের থাকে তাহলে আমরা সেটাকে গ্রাভেলের মধ্যে ফেলে দেবো, আর যদি মোর দ্যান 50% স্যান্ড থাকে তাহলে স্যান্ডের মধ্যে ফেলে দেবো। মানে যদি আমরা লিখি তাহলে এখানে হচ্ছে এই সাইডের ক্ষেত্রে জি গ্রেটার দেন এস পার্সেন্টেজ হিসেবে, মানে এখানে এই গ্রাভেল আমি তখন কাকে বলবো? যার মধ্যে গ্রাভেলের পরিমাণ স্যান্ডের চেয়ে বেশি থাকবে মানে কি 50% এর বেশি। আর এই সয়েলটাকে আমরা কি বলবো? যখন এস গ্রেটার দেন জি থাকবে, অর্থাৎ এই স্যান্ডি সয়েল আমরা সেটাকে বলবো যার মধ্যে স্যান্ডের পরিমাণ গ্রাভেলের চেয়ে বেশি থাকবে, মানে 50% এর বেশি থাকবে। ক্লিয়ার? এবার চলো চলে আসি আমরা ফাইন গ্রেন সয়েল। দেখো আমি তোমাদেরকে জাস্ট মেন স্ট্রাকচারটা বলে দিচ্ছি, বাকিটা কিন্তু তোমরা নিজেরা একটু পড়ে বাকি যে জায়গাগুলোকে রয়েছে সেগুলো, যদিও বা এখান থেকে আলাদা করে কিছু পড়তে হবে না। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে জিডাব্লিউ, ওয়েল গ্রেডেড গ্রাভেল। আচ্ছা, ওয়েল গ্রেডেড গ্রাভেলের ক্ষেত্রে সিইউ এর মান কত হয়? ওয়েল গ্রেডেড গ্রাভেলের ক্ষেত্রে এটা একটা রিভিশন এখানে হয়ে যাচ্ছে, কেন কি এখানে এটাও কিন্তু আমাদের একটা মাপকাঠি। ঠিক আছে, মানে এই যে ক্লাসিফিকেশন হয়েছে ওইভাবে করলাম, যে জিডাব্লিউ লিখবো না জিপি তে লিখবো, সেগুলো যে কিভাবে ভাগ করতে হয় তার মধ্যে একটা মাপকাঠি যেটা মনে রাখতে হবে সেটা বলে দিচ্ছি। জিডাব্লিউ অর্থাৎ ওয়েল গ্রেডেড গ্রাভেল, ওয়েল গ্রেডেড গ্রাভেল তখন হয় যখন তার কি হয় হচ্ছে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট। ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট মানে কি? D60/D10, D60/D10 ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট যদি গ্রেটার দ্যান 4 হয় তাহলে সেটা ওয়েল গ্রেডেড হবে। ক্লিয়ার? আর একটা আছে কি কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, সেটা মানে কি D30/D60 আমরা এগুলো পড়েছিলাম, এবং সেখান থেকে দেখেছিলাম যে কোএফিসিয়েন্ট অফ কার্ভেচারের মান যদি 1 হয় তাহলে সেটা ওয়েল গ্রেডেড হয়। তাহলে সিসি এর মান 1 থেকে 3 এর মধ্যে হলে সেটা হচ্ছে ওয়েল গ্রেডেড গ্রাভেল। স্যান্ডের ক্ষেত্রে হলে কি হবে? স্যান্ড যদি ওয়েল গ্রেডেড হয় তাহলে সিইউ এর মান গ্রেটার দ্যান 6 হয়, আর সিসি এর মান ওই 1 থেকে 3 এর মধ্যে থাকে। এটা আমরা পড়েছি, এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি পার্টিকেল সাইজ মানে ডিস্ট্রিবিউশন যখন পড়েছিলাম সেখানে কিন্তু সব আমরা এগুলো পড়েছি, জাস্ট একবার রিভিউ করে দিলাম তোমাদেরকে। ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা চলে যাব ফাইন গ্রেন্ডের ক্লাসিফিকেশনটা আইএস কিভাবে করছে। ফাইন গ্রেন্ডের ক্লাসিফিকেশনটা করবার জন্য
ফাইন গ্রেনের ক্লাসিফিকেশনটা করবার জন্য একটা প্লাস্টিসিটি চার্ট তৈরি করেছে আইএস, একটা প্লাস্টিসিটি চার্ট তৈরি করেছে। তো আমাদেরকে প্লাস্টিসিটি চার্টটা কিন্তু প্রথমে একটু দেখে নিতে হবে। কি সেই প্লাস্টিসিটি চার্ট? প্লাস্টিসিটি চার্টটা হচ্ছে এরকম একটা গ্রাফ আছে, ঠিক আছে? এদিকে লেখা হয় প্লাস্টিসিটি ইন্ডেক্স মানে আইপি, ঠিক আছে? এদিকে লেখা হয় হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স অর্থাৎ আইপি, আর এদিকে লেখা হয় হচ্ছে ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে, এদিকে লেখা হচ্ছে ওয়াটার কন্টেন্ট। নাও সেটা কি এখান থেকে ধরো 0, তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, 30, 40, 50, 60, 70। এখানেও ধরো 10, 20, 30, 40, 50 আরো আছে। ঠিক আছে, তো আইএস বলছে যে আমরা ফাইন গ্রেন সয়েলকে মূলত 3টে পার্টে ভাঙবো, 2টো পার্টে ভাঙবো এবং ওই অর্গানিককে এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তবে ঠিক আছে, তাহলে আমরা ফাইন গ্রেন সয়েলকে 2টো ভাগে ভাগ করব। কি না, ফাইন গ্রেন সয়েলকে 2টো ভাগে ভাগ করেছে কিভাবে আমরা বলো? সিল্ট আর একটা হচ্ছে ক্লে, 2টো ভাগে ভাগ করেছি, সিল্ট অ্যান্ড ক্লে। ওকে, আচ্ছা এই সিল্ট এবং ক্লেকে কিভাবে ভাগ করবো অ্যাকচুয়ালি, তার জন্য আমরা এই প্লাস্টিসিটি চার্টটা ইউজ করবো। ঠিক আছে, সেখানে কি দেখবো? সেখানে আমরা একটা গ্রাফ পেয়েছি এক্সপেরিমেন্ট করে, সেটা হচ্ছে এরকম। অর্থাৎ ওয়াটার কন্টেন্ট 20 থেকে তোমার স্টার্ট হয়, ওয়াটার কন্টেন্ট 20 থেকে তোমার স্টার্ট হয় এবং এইভাবে চলে। এবং আইএস কি বলছে? বলছে যে 35% ওয়াটার কন্টেন্টের জন্য আর তোমার হচ্ছে 50, এই দুটো ওয়াটার কন্টেন্টের লিমিট। ওকে, এই রেসপেক্টে আমরা ক্লে এবং হচ্ছে তোমার সিল্টকে ভাগ করেছি। তাহলে আচ্ছা এবার একটা জিনিস বলে, প্লাস্টিসিটি ইন্ডেক্স বেশি ক্লের হবে না সিল্টের হবে? অবশ্যই আমি বলেছি প্লাস্টিসিটি ইজ এ প্রপার্টি, আজকে ক্লাসে প্রথমেই বলেছি প্লাস্টিসিটি ইজ এ প্রপার্টি টু রিপ্রেজেন্ট ক্লে, বা ক্লের একটা বলতে পারো যে প্লাস্টিসিটি বেশি থাকে, বা ক্লে নিজেকে প্লাস্টিক হলে তার যেমন অ্যাক্টিভিটি বাড়ছে, মানে কি ক্লেকে রিপ্রেজেন্ট করার একটা ফ্যাক্টর প্লাস্টিসিটি। সো বুঝতে পারছি, তাহলে এই উপর দিকে কি, গ্রাফের উপর দিকে কি প্লাস্টিসিটি ইন্ডেক্স বেশি, ফলে তার প্লাস্টিসিটি বেশি, আর গ্রাফের নিচের দিকে কি প্লাস্টিসিটি ইন্ডেক্স কম, তার মানে প্লাস্টিসিটি কম। তাহলে ডেফিনেটলি উপর দিকে ক্লে হবে, তাহলে উপর দিকে এই একটা ক্লে লিখলাম, ক্লে লিখলাম, ক্লে লিখলাম, আর নিচের দিকে কি লিখলাম? সিল্ক লিখলাম, সিল্ক লিখলাম, সিল্ক লিখলাম। এবার দেখতে পাচ্ছ যে আমি দাগ টেনেছি, মানে কি ডেফিনেটলি 3টে পার্টে ভাগ করেছি। ওকে, তো এক্স্যাক্টলি 3টে পার্ট মানে কি? পার্ট মানে হচ্ছে এই যে ফাইন গ্রেন সয়েলকে আমরা যে ভাগ করি, সেটাকে ভাগ করি অন ডিপেন্ডিং আপন দ্য প্লাস্টিসিটি, ডিপেন্ডিং আপন দ্য প্লাস্টিসিটি ওপর দাঁড়িয়ে আমরা কিন্তু ফাইন গ্রেন সয়েলকে ভাগ করি। এবং কি বলেছি? 3টে ক্যাটাগরি প্লাস্টিসিটি বলেছি। প্লাস্টিসিটি লো হতে পারে, প্লাস্টিসিটি মিডিয়াম হতে পারে, প্লাস্টিসিটি হাই হতে পারে। তাহলে বুঝতে পারছি এদিকটা প্লাস্টিসিটি লো, এটা প্লাস্টিসিটি মিডিয়াম, প্লাস্টিসিটি হাই। তাহলে লো কে সাবডিভাইড করে লেখা হয় এল দিয়ে, মিডিয়ামকে লেখা হয় আই দিয়ে, হাই কে লেখা হয় এইচ দিয়ে। সিল্টের ক্ষেত্রেও সেম নোটেশন, সাব নোটেশন যেগুলো হয়, তাহলে এম এল, এম আই, এম এইচ। ক্লিয়ার? আচ্ছা, অর্গানিক সয়েলে যে থার্ড পার্ট আমাদের, তাহলে আমাদের 2টো হয়ে গেল। কোর্স গ্রেন সয়েলকে বলা হয়ে গেল কিভাবে ভাগ করা হয়, ফাইন গ্রেন সয়েলকে কিভাবে ভাগ করা হয় সেটা বলা হয়ে গেল। তাহলে বলো অর্গানিক, অর্গানিককেও না এই চার্টের মধ্যেই ভাগ করা হয়, এই চার্টের অনুযায়ী ভাগ করা হয়। কি করা হয়? এমএল এর জায়গায় এমএল যে এই রেঞ্জটার মধ্যে অর্গানিক যদি হয় তাহলে ও এল হয়ে যাবে, ও আই হয়ে যাবে, আর ও এইচ হয়ে যাবে। তাহলে কোনো একটা সয়েলের ওয়াটার কন্টেন্ট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স জানা থাকলে তাহলে এই চার্টে যেখানে পড়বে তার বেসিসে কিন্তু তোমরা ফাইন্ড আউট করে দিতে পারবে যে সেটা কোন টাইপ অফ সয়েল। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আছে, এখানে হচ্ছে এই যে 7 এবং 4 এই 10-এর মাঝখানে এই পোর্শনের মধ্যে যদি কোনো সয়েল পড়ে যায়, এই পোর্শনের মধ্যে যদি কোনো সয়েল পড়ে যায়, মানে 10-এর এই পাশে এবং 4 থেকে 7, এটা 4 থেকে শুরু হয়েছে 7,
এর মধ্যে যদি কোনো সয়েল পড়ে যায়, ক্লিয়ার, তাহলে সেই সয়েলটার মধ্যে দুটো প্রপার্টি থাকবে, ডুয়াল প্রপার্টি থাকবে, সিএল এমএল, সিএলও থাকবে এমএল থাকবে। এইটুকুর মধ্যে যদি কোনো সয়েল পড়ে যায়, ক্লিয়ার, তার মধ্যে দুটো প্রপার্টি থাকবে, ক্লিয়ার। তাহলে এই গেল হচ্ছে আইএস ক্লাসিফিকেশন। আচ্ছা, ইউনিফাইড, এখানে একটা প্রশ্ন আসবে যে ইউনিফাইড সিস্টেম অফ সয়েল ক্লাসিফিকেশন, যেটা ইউএসসিএস আমি বললাম, ইউএসসিএস এর থেকে কিন্তু আইএস এটা ধার করেছে। কত সালে ধার করেছে? 1970 সালে নিয়েছে, এবং সেই কোডটার কি সম্ভবত আইএস 1948, ঠিক আছে, সম্ভবত কোডটা আইএস 1948। যাই হোক, তো এই যে নিয়েছে, তো ইউএসসিএস এ কি আলাদা ছিল? ইউএসসিএস এ এই 50-এ যে ভাগটা করেছে সেটা ছিল না, শুধুমাত্র 35-এর ভাগটাই ছিল। মানে ওরা এই প্লাস্টিসিটিকে জাস্ট দুটো পার্টে ভাগ করেছে, হাই এবং লো। মিডিয়াম যেটা আমরা এখানে করেছি সেটা কিন্তু ওরা করেনি, জাস্ট হাই আর লোতে ভাগ করেছে। তাহলে এটা হচ্ছে ইউএসসিএস এর সাথে পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, এবার একটা প্রশ্ন হতে পারে যে অনেক সময় ধরো যদি কোনো সয়েল বাউন্ডারিতে চলে আসে, তো তুমি একটা কাজ করে যখন এই একদম বাউন্ডারি লাইনে পড়লো, তখন কিন্তু আমরা ডুয়াল চিহ্ন ইউজ করি, ঠিক আছে। যদি ধরো এইখানে পড়লো তাহলে আমরা বলবো সিএলসিআই সয়েল, যদি ধরো এই পয়েন্টে পড়লো তাহলে আমরা বলবো যে এমএলএমআই সয়েল, ঠিক আছে। ঠিক একই রকম কোর্স গ্রেনের ক্ষেত্রে তাই, যদি কোনো জায়গায় ধরো বাউন্ডারিতে চলে আসছে একদম, তাহলে আমরা দুটো সাইনকে ইউজ করে ডুয়াল সাইন দিয়ে লিখি, ঠিক আছে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট হচ্ছে তোমার সয়েল ক্লাসিফিকেশন। আশা করি সয়েল ক্লাসিফিকেশন থেকে আর কিছু অসুবিধা হবে না। তাহলে আমি আরেকবার জাস্ট রিপিট করে দিচ্ছি যে সয়েলকে ক্লাসিফাই করা হচ্ছে আইএস ক্লাসিফিকেশন অনুযায়ী, দুটো পার্টে ভাগ করা হয়, মেনলি তিনটে পার্টে ভাগ করা, একটা হচ্ছে কোর্স গ্রেন সয়েল, একটা হচ্ছে ফাইন গ্রেন সয়েল এবং অর্গানিক সয়েল। তো কোর্স গ্রেন সয়েলকে আমরা সাইজের রেসপেক্টে ভাগ করি, গ্রাভেল এবং স্যান্ড, এবং তাদেরকে ডাব্লু মানে ওয়েল গ্রেডেড, পোরলি গ্রেডেড, ঠিক আছে, ওয়েল গ্রেডেড, পোরলি গ্রেডেড, সিল্টি বাইন্ডার এবং ক্লে বাইন্ডার, এই সাব চারটেতে দুটোকেই সাব চারটে করে ভাগ করি, ঠিক আছে। আর এরপরে ফাইন গ্রেন সয়েলকে আমরা প্লাস্টিসিটির ওপর দাঁড়িয়ে ভাগ করি, সেটা কি না এই গ্রাফটা দাঁড়িয়ে বা চারটার উপর দাঁড়িয়ে আমরা ভাগ করি এবং নোমেনক্লেচারটা দিই। আর যদি বাউন্ডারিতে থাকে তাহলে কিন্তু দুটো নোমেনক্লেচারকে পাশাপাশি ইউজ করতে হবে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট সয়েল ক্লাসিফিকেশন। আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমি যা ধরো ডেটাগুলো লিখি, অনেক সময় এটা বলে দিই, হতে পারে হয়তো আমার লিখতে গিয়ে আমি বলছি মুখে, হয়তো লিখতে গেলে ভুল হয়ে গেল, ঠিক আছে। তোমরা প্লিজ কিন্তু ডেটাগুলো একবার ভেরিফাই করে নেবে বই থেকে, এটাতে তোমাদের দুটো লাভ হবে, পড়াশোনাও হয়ে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ বোঝাও হয়ে যাবে, ঠিক আছে। সো চলো, আজকে এইটুকুই ক্লাস। আবার আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো। আমি যতটা চেষ্টা করছি তোমাদের কমেন্টস বা তোমাদের প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার। আর কি, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।